আসসালামু আলাইকুম। আজ ১৬ই জুন ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল ডাক্তার জাহিদের বিরুদ্ধে ভারতের অস্বস্তির কারণ। চুক্তির মধ্য দিয়ে চূড়ান্ত পরাজয় বরণ করল ইসরায়েল। আদ্দিন নিয়ে এই মুহূর্তে কি ঘটছে, এবার বিস্তারিত। ভারত সফরে গিয়ে সে দেশে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার ঘটনার কারণ স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, সেখানে তাকে আটকে রাখা হয়নি, একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মূলত সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরে এসেছেন বলে জানান তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দিল্লিতে হেনস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল, ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা। তিনি বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার, সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আমি করিনি, কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। এর আগে রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA এর এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই 2.5 ঘন্টা বসিয়ে রাখার কারণে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পরদিন সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাড়াকে তলব করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এ বিষয়ে চেঞ্জ টিভির নিয়মিত পর্যালোচনামূলক অনুষ্ঠানের লাইভ ভিডিওর কমেন্ট বক্সে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা রবি শ্যাম লেখেন, ভারতের চোখে চিহ্নিত সন্ত্রাসী। ইমিগ্রেশন বিভাগ সেই তথ্যের উপর ভিত্তি করে জাতীয় নিরাপত্তার খাতিরে জিজ্ঞাসাবাদ করে। পররাষ্ট্র দপ্তরের হস্তক্ষেপে জটিলতা মিটে গিয়েছিল। জঙ্গি কার্যকলাপে উৎসাহ দেবার এবং মিথ্যা তথ্য প্রচার প্রসারের অভিযোগে ভারতের ডাক্তার জাহিদের ইউটিউব ব্যান করা হয়েছে। দ্বিতীয়ত 2025-এ এই ভারত বিরোধী সন্ত্রাসী দুবার গোপনে ভারতে এসে 22 জন অবাঞ্ছিত ব্যক্তিবর্গের সাথে মোলাকাত করেন। সেই তথ্য সামনে রেখে প্রশ্ন করতেই মূলত ডাক্তার জাহিদুর রহমান দ্রুত কলম্বো হয়ে ঢাকায় পালিয়ে যান। তিনি বরংবার অস্বস্তির কথা জানিয়েছেন। তৃতীয়ত, তাঁর সাধারণ পাসপোর্ট ও সার্কের ভিসা ছিল, যা সন্দেহজনক ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য নয়। ঢাকা যদি চিঠি লিখে জানতে চায় তাহলে জাহিদুরদের মুখোশ খুলে দেবে ভারত। তবে তার এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ চাওয়া হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি। বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা কৌশল এবং জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে দিল্লির নতুন তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখার জন্য এই বিশেষ উদ্যোগ বা মাঠ পর্যায়ের তৎপরতা শুরু করেছে। মূলত 2025 সালের 15 আগস্ট দিল্লির লাল কেল্লায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ভাষণের সূত্র ধরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল মূলত বিভিন্ন অঞ্চলের অভিবাসন প্রক্রিয়া, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রভাব এবং জনসংখ্যার সামগ্রিক প্রবণতা গভীরভাবে মূল্যায়ন করবে। আগামী 1 বছরের মধ্যে এই সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদনটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 26 মে 2026 সালে এই বিশেষ উচ্চ স্তরের কমিটি গঠন করে। এই উদ্যোগটি গত 2025 সালের 15 আগস্ট দিল্লির লালকেল্লায় দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণের সূত্র ধরে নেওয়া হয়েছে, যেখানে তিনি ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। জনসংখ্যাগত পরিবর্তন বলতে সীমান্তগুলোতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়াকে নেতিবাচক হিসেবে দেখছে ভারতের বিজেপি সরকার।
ভারত সরকার এই বিষয়টিকে কেবল জনসংখ্যা বৃদ্ধি হিসেবে না দেখে এর সাথে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক ভারসাম্য রক্ষা এবং প্রশাসনিক ভবিষ্যৎ পরিকল্পনার যোগসূত্র রয়েছে বলে মনে করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই কমিটির কাজের অগ্রগতি এবং কার্যকারিতা সচল রাখার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। সাধারণত জন্ম মৃত্যুর হার, কর্মসংস্থান, স্বাভাবিক স্থানান্তর ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কোনো অঞ্চলের জনসংখ্যার কাঠামোতে স্বাভাবিক পরিবর্তন আসে। তবে ভারত সরকারের মূল নজর মূলত অবৈধ অনুপ্রবেশ, অনিয়ন্ত্রিত বহিরাগতদের আগমন বা অন্য কোনো অস্বাভাবিক উপাদানের কারণে সৃষ্ট জনসংখ্যার ভারসাম্যহীনতার উপর, যাকে তারা অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন হিসেবে অভিহিত করছে। এই বিশেষ কমিটির প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলোতে। বিগত বছরগুলোতে আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যের অবৈধ অনুপ্রবেশ এবং জনসংখ্যা কাঠামোর পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক দলগুলো থেকে সময়ে সময়ে নানা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার জানাবো মধ্যপ্রাচ্যের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি ও প্রাথমিক চুক্তিটি ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ওয়াশিংটনে দেশটির দীর্ঘদিনের প্রভাব ও দাপট কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়। যদিও চুক্তির চূড়ান্ত রূপরেখা আগামী 60 দিনের মধ্যে নির্ধারিত হবে, তবে এর প্রাথমিক খসড়া ইতিমধ্যেই তেল আবিবের নীতি নির্ধারক ও বিশ্লেষকদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই চুক্তিতে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার চেয়ে ইরানের স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির বিশ্লেষক সীমা শাইন বলেন, আমরা জানতাম চুক্তিটি এমন হবে যেখানে ইরানি স্বার্থের প্রতিফলন ঘটবে বেশি। বিশ্লেষকদের উদ্বেগের প্রধান কারণগুলোর একটি হলো পারমাণবিক ইস্যু। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সরাসরি নস্যাৎ করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছিল তা এই চুক্তিতে অমীমাংসিত রয়ে গেছে। এরপর রয়েছে ভবিষ্যতের অনিশ্চয়তা। পারমাণবিক ইস্যুকে ভবিষ্যতের অনিশ্চিত সময়ের জন্য ফেলে রাখায় ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন হবে। আরেকটি বিষয় হলো ইরানের শক্তি বৃদ্ধি। যুদ্ধের 3 মাস পর তেহরান কেবল টিকেই থাকেনি, বরং আগের চেয়ে শক্তিশালী অবস্থানে আবির্ভূত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই চুক্তিটি একটি বড় ব্যক্তিগত ও রাজনৈতিক ব্যর্থতা। দীর্ঘ সময় ধরে নিজেকে মিস্টার ইরান হিসেবে পরিচিত করে তোলা নেতানিয়াহু এই সংঘাতের মাধ্যমে হামাস, হিজবুল্লাহ এবং তেহরানের ক্ষমতা ধ্বংসের যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়িত হয়নি। ইসরায়েলি সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানি সিট্রিনোভিচের মতে এটি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক ও নিরাপত্তা বিপর্যয়। যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এই চুক্তির কারণে নেতানিয়াহু এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের একটি নতুন সমীকরণ উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মাইকেল হোরোভিজ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের প্রভাব যে কতটা কমেছে তা এই চুক্তির মাধ্যমেই স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উদ্বেগগুলোকে পাত্তা না দিয়ে একতরফাভাবে ইরানের সঙ্গে এই চুক্তিতে এগিয়ে গেছেন। চুক্তির আগে ট্রাম্প যেভাবে নেতানিয়াহুর সমালোচনা করেছেন এবং ইসরায়েলকে না জানিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা প্রমাণ করে যে ওয়াশিংটনের কূটনৈতিক প্রক্রিয়ার ইসরায়েলের নড়চড় করার ক্ষমতা এখন সীমিত। ট্রাম্প স্পষ্টই জানিয়েছেন ইসরায়েলকে এখন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি দাবি করেছেন এই চুক্তির কারণে ইসরায়েল বেঁচে গেল, অন্যথায় ইরানের পারমাণবিক শক্তির কাছে তাদের টিকে থাকা কঠিন হতো। ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ মাইকেল মিলস্টেইনের মতে এই চুক্তিটি ইসরায়েলকে যুদ্ধের আগের চেয়েও আরও দুর্বল অবস্থানে ফেলে দিয়েছে। তার বিশ্লেষণ অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতার পর গাজা ও লেবাননের ক্ষেত্রেও ইসরায়েলকে সম্ভবত বাধ্য হয়েই একই ধরনের কঠোর ও প্রতিকূল শর্ত মেনে নিতে হবে। ইসরায়েলের বর্তমান অবস্থান এমন দাঁড়িয়েছে যে সামরিকভাবে আগ্রাসী হওয়ার সুযোগ কমে গেছে এবং কূটনৈতিকভাবে ওয়াশিংটনের উপর নির্ভরতা বজায় রেখেও কোনো বিশেষ সুবিধা আদায় করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে ইসরায়েলের জন্য এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত চ্যালেঞ্জিং।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকলেও ইরান নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া শুরু হলেও তেহরান একে চূড়ান্ত সমাধান হিসেবে দেখছে না। তারা এটিকে একটি পরীক্ষামূলক ও শর্ত সাপেক্ষ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে বলেন, চলমান দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যকর হওয়ার সময়ও দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখা হবে। তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা কূটনীতি ও প্রতিরক্ষা দুই পথেই অগ্রসর হওয়ার কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের বার্তা দিলেও ইরান নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছে না। বিবৃতিতে সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, চুক্তির কোনো পক্ষ যদি সমঝোতার শর্ত লঙ্ঘন করে তাহলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, প্রয়োজন হলে আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেয়ার সক্ষমতা তাদের রয়েছে। তিনি আরও বলেন, সমঝোতা বাস্তবায়নের পুরো সময় জুড়ে ইরান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখবে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। এবার জানাবো দেশের খবর। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই। মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথোলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই। মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই ওই 6 শিশুর মৃত্যুর দায় নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশুর মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুল নেসার উপর। মগবাজার আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক কোম্পানি অ্যাফেয়ার্স তরিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুল নেসা বিগত 25 বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গৃহীত ব্যবস্থা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশুর মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দিক নির্দেশনা অনুযায়ী অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়ন কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য 3 জন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন 1980 সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয় বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই ফাউন্ডেশনের অধীনে 9টি হাসপাতাল, 5টি মেডিকেল কলেজ, 1টি নার্সিং কলেজ, 4টি নার্সিং ইনস্টিটিউট, 1টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, 1টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন
চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন। কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পর আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।